চট্টগ্রাম নগরী কদমতলীতে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর 1:30টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আশুলিয়া তাজরিন ফ্যাশনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা আজ 13 বছরে পড়ল। এখনো শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি আর আহত শ্রমিকদের চিকিৎসার সহযোগিতার আকুতি। বিদেশি কিছু সহযোগিতা পেলেও অবহেলা আর উপেক্ষায় দিন কাটছে অনেকের। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 24 নভেম্বর 2012 আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 জন শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও কয়েকশো। 13 বছর পরও ভুক্তভোগীরা ভুলতে পারেননি সেই দুঃসহ রাতের আগুন আর প্রাণ বাঁচানোর ছোটাছুটি। হতাহত শ্রমিকদের অনেকেই আজ চাকরি হারিয়ে চিকিৎসা, ভাড়া আর খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। আমরা 3 তলায় চাকরি করি, খালি লোক ধামাধাম নামতে আছে, আমরা দেখতেছি খালি। এখন ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি। দেখতেছি কইতে কইতে নেশে দেখি যে উধাও করি রাধা করে আগুন উঠছে। প্রথম দিকে কিছু আর্থিক সহায়তা মিললেও চিকিৎসা ব্যয় তার বহুগুণ বেড়ে গেছে। অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন, আবার কেউ বেঁচে থাকেও হারিয়েছেন কর্মক্ষমতা। সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে বহু পরিবারের। কারো ছেলে কাজ করছে চায়ের দোকানে, কারো মেয়ে কারখানায়। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন 10-12 জন মৃত্যুর খবর পাওয়া যায়। এই তাজরিন ফ্যাশনেতে পুড়ে মারা গেছে, তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি। একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে লড়াই করলেও কেউ পাশে না দাঁড়ানোয় হতভম্ব তাজরিন ট্র্যাজেডি বেঁচে যাওয়া শ্রমিকরা। তাদের দাবি শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর সহায়তার। আমি 4th তলা থেকে গ্রিল ভেঙে বের হয়ে আসি এবং অনেকে আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। 13 বছর পরও আহত শ্রমিকরা অবহেলার শিকার। সরকার ও মালিক পক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা দরকার। স্থায়ী চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলছেন শ্রমিক নেতারা। তাজরিনের যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যৌক্তিক ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। যে ব্যবস্থা থাকা দরকার, একটা কারখানায় আগুন লাগলেও সেটা থেকে মুক্ত হওয়ার বা সেটা থামানোর সেই রকম ব্যবস্থা ছিল না, এবং কারখানার যে কলাপসেবল গেট সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো, দোষীদের শাস্তি চাই, ক্ষতিপূরণ আইনের বদল চাই। তাজরিন ট্র্যাজেডি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের এক আলো অধ্যায়। 13 বছর পরেও সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছে শত শত পরিবার। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বর্তমান সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন। নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে। সকালে পটুয়াখালী, কলাপাড়ায়, বানুজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে 417 জন নবীন নাবিকের দীর্ঘ 22 সপ্তাহ সাময়িক প্রশিক্ষণ শেষে সমাপনী মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার আগামী ফেব্রুয়ারি 2026-এ জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, 2008 সালে নির্বাচনে সাবেক পলাতক প্রধানমন্ত্রী সম্পত্তির গোজামিল হিসেব দিয়ে নির্বাচিত হয়েছে। সেটি যদি না হতো তাহলে তার মনোনয়ন বাতিল হতো। তিনি নির্বাচন করতে পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না, তার দলই ক্ষমতায় আসতো না। দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার জন্য শুধুমাত্র দুদক না, দুদক, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে।
এবং এটার আমি খুব জোর দিয়ে বলতে পারবো না যেটার অগ্রগতি সন্তোষজনক, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তার আগে আমাকে খেয়াল রাখতে হবে, আমরা কি শুধু কি একবারই বা দুইবারই অর্থ দেশের বাইরে চলে গেছে, না এখনো যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আপনাদের সেই জিনিসটা দেখতে হবে যে কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে কাদের সহায়তায় অর্থ বাইরে চলে যায়, সেগুলিকে আগে ধরেন। আমাদের ব্যাংকের সাহায্য ছাড়া কি সম্ভব অর্থ পাচার করা? চার্টার্ড অ্যাকাউন্টের যেসব বিবরণ দেন সেগুলির উপর ভিত্তি করে কোম্পানি তৈরি হয়, ভুয়া বিল ভাউচার সেগুলির উপর ভিত্তি করে হয়। সেগুলিকে আপনারা ধরার চেষ্টা করেন, আমরাও চেষ্টা করব। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান জনগণের আশা ভরসার প্রতিচ্ছবি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে তার দূরদর্শিতা, কৌশল ও আধুনিক রাজনীতির মডেল জাতীয় পর্যায়ে সৃষ্টি করছে নতুন গতিপথ। জনগণের প্রতি তারেক রহমানের উপর আস্থা রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও বাজারে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার র্যাব ৫-এর বিশেষ অভিযানে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন সহ মাদক ব্যবসায়ী সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। সকালে এক প্রেস ব্রিফিংয়ে এর মাধ্যমে তথ্য নিশ্চিত করেন র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। এ সময় তিনি জানান, শুক্রবার মাদারীপুর ডিমভাঙা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে হাবিবুর রহমানের ছেলে সিয়ামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ও প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। কাল রাজশাহীর গোদাগাড়ী এলাকার পদ্মার পাড় থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করেছি। তো আমরা যাকে গ্রেফতার করেছি তাকে আমরা আগে থেকেই খুঁজছিলাম, বেশ আগে থেকে। সে একজন চিহ্নিত হিরোইন ব্যবসায়ী। বর্তমান সময়ে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি এবং মাদক উদ্ধারও বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি এর মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভূমিকা রাখবে। ময়মনসিংহে অনুমোদনহীন অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়েছে র্যাব। দুপুরে নগরীর চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রয়্যাল কেয়ার হাসপাতালকে ১ লাখ, নিউ নাগরিক হাসপাতালকে ১ লাখ এবং দিবারাত্রি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। রুম্পা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। এছাড়াও ৩ প্রতিষ্ঠানে ২ জনকে ১০ দিনের এবং ১ জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব ফোর্সের সদর দফতর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন নামে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছে। আহত ৩ জন একই উপজেলা বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহতরা হলেন পারভেজ, সুমন ও এনামুল। গত রাত ২টার দিকে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল রাতের অন্ধকারে চুরি করতে এসেছে এমন সন্দেহে ৫ জনকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে ১ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ৪ জনকে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে বাকি ৩ জন গুরুতর আহত অবস্থায় নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সকাল ৭:৩০ থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের সালথু উপজেলার খারদিয়া এলাকায় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ও তেলঝুড়ি গ্রামে অতর্কিত হামলা চালায়। এই হামলার জবাবে পরমেশ্বরদী ও তেলঝুড়ি গ্রামের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পরমেশ্বরদী, দুর্গাপুর ও তেলঝুড়ি গ্রামে প্রায় ১৫-২০ জন আহত হন। মুন্সিগঞ্জে গজারিয়া আগ্নেয়াস্ত্র সহ একজন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সকালে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রাম থেকে এই ডাকাতকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম রবিন ব্যাপারী। এলাকাবাসী জানান, সকালে মেঘনা নদীতে চলাচলরত নৌযানে ডাকাতির চেষ্টাকালে পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদের ব্যবহৃত ট্রলার নিয়ে গুয়াগাছিয়া গ্রামে একটি নদীতে ঢুকে পড়ে। পরে তারা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে অস্ত্র ও
একটি ট্রলার সহ একজনকে ধরতে সক্ষম হয়। ট্রলারে থাকা বাকি 5 জন ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। মেহেরপুরে গাঙীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান সহ গাঙী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। ভোরে গাঙী সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি টিম পশ্চিম মালসাদহ এলাকায় তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মনিরুজ্জামানকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাঙী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাঙী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরায়েল জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাজীপুরে কাশিমপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌচাক আর্মি ক্যাম্পের টহল টিম। রাতে আর্মি টহল টিম সন্দেহভাজনভাবে চলাফেরা করা এক মাদকাসক্ত ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্থানীয় মাদক সরবরাহকারী ও চক্রের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে কাশিমপুরে আরিফ হোসেন ওরফে কসাই আরিফ এর মাদকের আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ রুবেল আলম নামে এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে 5,996 পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকায় আরেক মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাজু আহমেদকে আটক করে টহল টিম। তার কাছে থেকে 2304টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশের অভিযানে আদালতে ওয়ারেন্টভুক্ত 2 পলাতক আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রোববার রাত থেকে ভোর পর্যন্ত উপজেলা সলপ ইউনিয়ন ও দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসেন বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, আটক 2 জনকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরে কালকিনিতে সড়ক মহাসড়কে অবৈধ চলাচলকারী বালু ও ইট বহনকারী ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার কলেজ রোডে 2 ট্রাক্টর আটক করে সড়ক পরিবহন আইনের ধারায় 10,000 করে মোট 20,000 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরিফিন। যশোরের চাচাতো ভাইকে হত্যার দায়ে যশোরের আপন 2 ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশ প্রাপ্তরা হলেন 2 ভাই ওসমান ও আলী হোসেন। এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে খাদিজা খাতুনকে। অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম জানান, আদালত দণ্ডিতদেরকে 10,000 টাকা করে জরিমানাও করেছেন। তিনি জানান, 2023 সালে 7 সেপ্টেম্বর জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুলকে হত্যা করে। পরে নিহতের পিতা রুহুল আমিন সর্দারের ঘটনায় ওসমান ও আলী হোসেন এবং ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে আসামি করে জিগরগাছা থানায় মামলা দায়ের করেন। রংপুরের পীরগাছায় আশ্রয়ন প্রকল্পের 28টি ঘর এখন পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়িতে। ঘর রয়েছে, মানুষ নেই। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে পুরো প্রকল্প এলাকা। প্রতিনিধি খুরশেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রাম নদীপাড়ে নির্মিত আশ্রয়ন প্রকল্পের 28টি ঘর এখন যেন ভুতুরে বাড়ি। একসময় সরকারের উপহার ঘর হিসেবে পরিচিত ছিল, আজ যেখানে শুনশান নীরবতা। সব ঘরে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, চারিদিকে ঝোপঝাড়ার লতাপাতা। সরকার এখানে খাল খনন করাতে আমাদের কারো উপকার হয় নাই, আমাদেরও বাস্তি ভাঙি গেছে। আর সরকারি লোক যেগুলো এখানে ঘর তুলি দিয়েছে এরাও থাকতে পারছে না। এলাকা অনেক ভূমিহীন আছে, এলাকার মানুষ তো ঘরগুলো দিলে তো এই অনেক উপকার হতো। এই এলাকার বাইরের লোক নিয়ে এসে ঘরগুলো দিয়ে দিয়েছে। 2021-22 অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প 2-এর আওতায় নির্মাণ করা হয়েছিল ঘরগুলো। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল 1,71,000 টাকা। বরাদ্দ দেওয়া হয়েছিল মূলত পীরগাছা রেলওয়ে স্টেশনে অস্থায়ী বাসিন্দাদের। কিন্তু নির্মাণের ত্রুটি আর যাতায়াতের অভাবে ঘরগুলো নির্মাণের পর থেকেই পড়ে আছে ফাঁকা। আর মানুষের জায়গা দিয়ে তো আমাদের যাইতে দিবে না, রাত হয় গাইল পারে, তাহলে আমরা কিভাবে যাব? দরজার মধ্যে পায়খানা করে দেওয়া যায়, রান্না করে খাওয়া চুলা ভাঙিয়ে দেওয়া যায়। সন্ধ্যা লাগলে আবার এসে
ওরা বখাটের আশেপাশে ঘোরাঘুরি করে। চলাচলের জন্য নেই কোনো রাস্তা, কারো বাড়ির ভেতর দিয়ে আবার কখন বা নদী কিনারা বা ঝোপঝাড় পেরিয়ে যাতায়াত করতে হতো। রাতে ছিল নিরাপত্তাহীনতা, মাদকসেবীদের আনাগোনা, ঘরের সামনে ময়লা আবর্জনা ফেলা, এসব কারণে আতঙ্কে থাকতে পারতো না পরিবারগুলো। টিউবওয়েল মানুষের চুরি করে নিয়ে গেছে, রাস্তা টিউবওয়েলের পার ভাঙি পড়ছে, নদীর ধার দিয়ে যাতায়াত করার মতো কোনো বুদ্ধি নেই। আশ্রয় কেন্দ্র যেহেতু অনেক কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে, যাতায়াত যদি তারা করতে না পারে, সেখানে ভূমিহীন আশ্রয় কেন্দ্র বাড়িঘর তৈরি করে কি লাভ হলো? সুযোগ সুবিধা, জীবন জীবিকার ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের বিষয়টি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা ওইটাকে রাস্তা কম সময়ের মধ্যে ওটাকে চলাচলে, যেহেতু ওখানে খাস ল্যান্ড আছে খালের উপর দিয়ে, এই খালের উপর দিয়ে সেটা আমরা আরো মানে ভালো করে দেওয়ার চেষ্টা করব। আসলে সেখানে যদি জীবন জীবিকার ব্যবস্থা না থাকে তাহলে তারা স্বভাবতই সেখানে থাকবে না, কিন্তু আমরা ওখানে দেখি আমাদের যে রাস্তা এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন প্রয়োজন যথাযথ তদারকি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, যাতে পরিত্যক্ত না হয়ে ভূমিহীনদের জীবন বদলাতে পারে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঝিনাইদহের মহেশপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। উপজেলা জামায়াতের আয়োজনে কাজীর বের ইউনিয়নে সামান্তা বাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্থানে ঘুরে এক স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জামায়াত নেতা মাওলানা আব্দুল আলী, আমির মহিউদ্দিন, সেক্রেটারি তরিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম ২ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী জুলফিকার আলী সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরবাইক শোডাউন। আজ উত্তর ফটিকছড়ি শান্তিরহাট থেকে শুরু হওয়া শোভাযাত্রা দাঁতমারা ও বাগান বাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে দক্ষিণ ফটিকছড়ি আবদুল্লাপুরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিপুল সংখ্যক তরুণ ভোটার। শোডাউনে উপস্থিত ছিলেন উত্তর জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের নেতারা। বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান জাতিকে যে পথ দেখিয়েছেন সে পথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে এক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশের অর্থনীতির ৩টি ভিত্তি কৃষি বিপ্লব, তৈরি পোশাক শিল্প এবং রেমিটেন্স খাত সবই শহীদ জিয়ার প্রবর্তিত ভিশনের নেতৃত্বের ফল। দিনাজপুরে পার্বতীপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক হয়েছে। লিফটের বিতরণ আলোচনা সভার মাধ্যমে উপজেলার হলদিবাড়ি এলাকা এ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। এ সময় পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত, রেজওয়ান চৌধুরী পাভেল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা ২ আসনের বিএনপি ধানের শীষে প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দলের মধ্যে বিতর্কিত নেতাদের এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হবে। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব সতর্ক বার্তা দেন। সবাইকে সাথে নিয়ে নির্বাচন করতে চান বলে জানান তিনি। নওগাঁর পৌরসায় বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সারাইগাছি মোড়ে কাতিপুর ও কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান। সভার পশুরা উপজেলা বিএনপির সহসভাপতি মোদাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়াজিদ হোসেন পলাশ এবং জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু সহ আরো অনেকে। টাঙ্গাইল শহরের ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শহরের নতুন বাস স্ট্যান্ড ও মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর সহ আশেপাশের এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদল আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ সহ আরো অনেকে। ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটি সভা হয়েছে। সবাই নতুন আবেদন যাচাই বাছাই এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অভিযোগের শুনানি গ্রহণ করা হয়।
সকালে নল সিটি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন উপজেলা সমাজ সেবার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন। একদিন উপজেলার 10টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের যাচাই বাছাই কার্যক্রম চলে। এসব উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান ও সহকারী ডেন্টাল সার্জন ও ডাক্তার সালমানা রহমান সহ উপজেলার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গৌর নদীতে প্রস্তুতি সমারোহ হয়েছে। সকল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিমের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাতা জারাব সালেহী, গৌরনদী হাইওয়ে থানার নবনিযুক্ত ওসি শামীম শেখ, মাইটিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, জেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহেশপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নাটোর ট্রাফিক সেবা সপ্তাহ পালিত হয়েছে। সকালে জেলা পুলিশের উদ্যোগে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জায়গা প্রদর্শন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোর NS সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ বাড়ি মির্জা। ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট এবং পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন শীর্ষক এক সেমিনার রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী কনভেনশন সেন্টার রাজবাড়ী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার সহ অন্যান্যরা। চট্টগ্রামে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা ও আচরণগত রূপান্তর শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শীর্ষক কর্মশালা আয়োজন করে এভিসিসিআর ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার UNDP বাংলাদেশ ও জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক সাকওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এভিসিসিআই IRC এর CEO ডক্টর বিকর্ণ কুমার ঘোষ। বাগেরহাটে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন হয়েছে। সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। CSO হাব বাগেরহাট সভাপতি মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তফাদ্দার রবিউল ইসলাম, নির্বাহী পরিচালক IRV মেরিনা পারভিন জুথি উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর পটুয়াখালী বাউফলে 2017 সালে নির্মিত পাবলিক লাইব্রেরি ভবন উদ্বোধন করা হয়েছে। দুপুরে বাউফল পাবলিক মাঠ সংলগ্ন লাইব্রেরিটি উদ্বোধন করেন শিক্ষার্থী সহ সকল পাঠকদের জন্য উন্মুক্ত করে দেন UNO আমিনুল ইসলাম। লাইব্রেরিটি প্রথম দাতা ও পাঠক হিসেবে উপজেলা ছাত্রদল বিভিন্ন লেখকের জামাতে ইসলামীর লেখা দ্বিতীয় স্বাধীনতার বই প্রদান করেন ছাত্র শিবির। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, শিবির সভাপতি লিমন হোসেন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি সিদ্দিকুর রহমান ও বাউফল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান। চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর সৃষ্ট বিভাজন নিরসন ও দলের ঐক্য রক্ষায় সালেউদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরী দেওয়ানহাটে একটি হল রুমে ফটিকছড়ির নেতাকর্মী ও ধানের শীর্ষে সমর্থকদের ব্যানারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনের দাবি তুলে ধরেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল। সংবাদ সম্মেলনে তৃণমূলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাটোরে নেস্কো প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার উদ্যোগে লং মার্চ টু নেস্কো অফিস কর্মসূচি পালন করেছে। এ সময় তারা নেস্কোর অফিস ঘেরাও করে নেস্কো প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বক্তব্য রাখেন এবং ছাত্র নেতা জুবাইর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিশির মাহমুদ ও NCP নেতা খন্দকার উল্লাস সহ আরও অনেকে। নরসিংদীর বেলাবতে 2025-26 অর্থ বছর উপজেলা পরিষদের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে 20টি বাইসাইকেল, 30 জন দারিদ্র যুবক মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।